নমস্কার, আমার নাম দেবর্ষী ঘোষ। আমি ধূপগুড়ি গার্লস কলেজের ভূগোল বিভাগের সঙ্গে যুক্ত এবং আজকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ইউজি লেভেলের সিলেবাসকে ফলো করে ফোর্থ সেমেস্টারের সিলেবাসে রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের অধীনে যে প্র্যাকটিক্যালের পোর্শনটা রাখা হয়েছে তার মধ্যে একটা পার্ট ছিল যে লোকেশন কোশেন্ট। ছাত্রীরা কিভাবে লোকেশন কোশেন্ট করবে, ছাত্রছাত্রীরা কিভাবে লোকেশন কোশেন্ট বুঝবে, সেই বিষয়টিকে মাথায় রেখে আমি আজকে আমার এই ছোট্ট প্রেজেন্টেশনটি বানিয়েছি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এবং আপনারা যারা অভিভাবক সম আছেন তারাও এটাকে দেখবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমত, যে কোনো আলোচনার ক্ষেত্রে একটি উদ্দেশ্য থাকতে হয়। উদ্দেশ্যহীন আলোচনা কখনোই সার্থকতা লাভ করে না। সুতরাং প্রথমে যদি আমি বলি যে এই স্টাডিটার ক্ষেত্রে আমরা কি কি অবজেক্টিভ ধরে নিতে পারি। প্রথমেই বলা হয়েছে টু নো দ্য কনসেন্ট্রেশন অফ এনি ইন্ডাস্ট্রি ইন আ রিজিয়ন ইন কম্পারিজন টু দ্য হোল কান্ট্রি। সুতরাং অসমতা বা বৈষম্য পরিমাপের ক্ষেত্রে বহুল ব্যবহৃত এই যে লোকেশন কোশেন্টের পদ্ধতি, যেটা 1928 সালে পরিসংখ্যানবিদ হেইগ প্রথম এই বিষয়টিকে অর্থনীতির তথ্য বিশ্লেষণে প্রয়োগ করেছিলেন, তিনি বলতে চেয়েছিলেন যে কোনো অঞ্চলের যে কোনো অর্থনৈতিক বৈশিষ্ট্যের অনুপাত যখন একটি সামগ্রিক অঞ্চলের অনুপাতের পরিপ্রেক্ষিতে গণনা করা হয় তখন সেটাকেই আমরা বলেছি লোকেশন কোশেন্ট। এই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে। আমার একটি ছোট্ট অঞ্চল বা আমি যেই শহরে থাকি সেই শহরে কোনো একটি ইন্ডাস্ট্রি, অকুপেশন বা কর্মজীবিকা অথবা কোনো একটি পার্টিকুলার ইকোনমিক কর্মকাণ্ডের কনসেন্ট্রেশন কেমন সমগ্র কান্ট্রি বা দেশের বিচারে সেই জায়গাটা আমি বিচার করতে পারি। আবার ওপরন্তরে বলতে পারি যে কোনো আমি স্টেট লেভেলের বিচারে কোনো স্টেট লেভেলে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি যে কনসেন্ট্রেশন সেটাও আমি তুলনা করতে পারি সমগ্র দেশ বা কান্ট্রির চাইতে বা সাপেক্ষে। দ্বিতীয় নম্বরে কি বলা হয়েছে যে টু নো দ্য কনসেন্ট্রেশন অফ সেক্টর। সুতরাং বিভিন্ন সার্ভিস সেক্টর আছে, সেই সার্ভিস সেক্টরে অনেক মানুষেরা এমপ্লয়ি হিসেবে কাজ করে। সুতরাং রেট অফ এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, রেভিনিউ বা সেখান থেকে যে পরিমাণ রাজস্ব জেনারেট হচ্ছে, সুতরাং এই ধরনের এমপ্লয়মেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাঙ্গেল থেকে যদি আমি ভাবি, শিল্পায়নের দিক থেকে ভাবি, তাহলে পরে এই বিষয়টি কোনো একটা অঞ্চল বা সিটি, সেই অঞ্চলে এমপ্লয়মেন্টটা কেমন গোটা দেশের একটি কনসিডারেবল ইকোনমিক অঞ্চলের সাপেক্ষে অথবা গোটা দেশের সাপেক্ষে। আবার প্রকারান্তরে বলা যায় যে কোনো একটি অঞ্চলে একটি ইন্ডাস্ট্রি আছে, তার থেকে কি পরিমাণ রাজস্ব জেনারেট হচ্ছে বা কর লাভ করছি, সরকার কর লাভ করছে, সুতরাং তার যে রেভিনিউ, তার যে প্রফিট, সেটা সেই শহর বা সিটির তে তার যে কনসেন্ট্রেশন সেটা কেমন গোটা অর্থনৈতিক অঞ্চলের তুলনায় বা গোটা কান্ট্রির সাপেক্ষে। সুতরাং এটাকে আমরা বলতে পারি এটা একটা হলো রেশিও অফ দ্য রেশিও। এটা অবশ্যই ডাইমেনশন লেস, যেহেতু রেশিও বা অনুপাতের কথা বলছি, এর কিন্তু কোনো ইউনিট হয় না। এবং অবশ্যই বলা হয়েছে যে এই বিষয়ের সাহায্যে আমরা একটা লোকাল ইকোনমি বা আঞ্চলিক অর্থনীতিকে বা আঞ্চলিক অর্থনীতির মধ্যে লুকিয়ে থাকা যে প্রসেসগুলো আছে সেটা গোটা দেশের সাপেক্ষে বা গোটা একটা বৃহৎ কোনো বড় একটা ইকোনমিক রিজিয়নের সাপেক্ষে কিন্তু বিচার করতে চাই। সুতরাং লোকেশন কোশেন্ট যখন আমরা সমস্ত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইমপ্লাই করি তখন আমরা জানতে চাই যে ইন্ডাস্ট্রিটা কি বেসিক ইন্ডাস্ট্রি নাকি এটা নন বেসিক ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিটা কি ওই অঞ্চলের জন্য প্রফিটেবল না প্রফিটেবল নয়, এই উত্তরগুলো আমরা খুঁজে পেতে চাই। এবং বলাই বাহুল্য শুধু ইন্ডাস্ট্রি কেন, অকুপেশন, এমপ্লয়মেন্ট এবং ডেমোগ্রাফি বা জননীতিতেও কিন্তু এই বিষয়টির বহুল প্রয়োগ রয়েছে। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমরা যেই স্টাডিটা করব, যেহেতু কোভিড-19 চলছে, তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা ভাবলাম যে যদি এই ডেটাটাকে খানিকটা আকর্ষণীয় ভাবে প্রেজেন্টেশন করা যায়, তার জন্য আমরা দেখতে চাইছি যে কোনো একটা শহর, মানে তোমার আমার একটা ছোট্ট শহর, সেই শহরে কোভিড-19 যে পজিটিভ যে রোগীর সংখ্যা, সেই পজিটিভ রোগীর সংখ্যা গোটা নেশনের চাইতে কেমন, বা বলা যেতে পারে যে তোমার আমার যে
স্টেট ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবাংলায় কোভিড-19 পজিটিভ কেসের যে কনসেন্ট্রেশন সেটা বর্তমানে, আমি যদি আজকের ডেট কনসিডার করে নিই, যে 28/4/2020, আজকের ডেটে এই কোভিড-19 পজিটিভ কেসের কনসেন্ট্রেশন সমগ্র কান্ট্রির চাইতে কেমন সেটাও কিন্তু আমরা আলোচনা করে দেখতে পারি। এবার আমরা জানবো যে লোকেশন কোশেন্ট বলতে আমরা কি বুঝি। আমরা যদি বলি যে কোনো একটা ইন্ডাস্ট্রির লোকেশন কোশেন্ট হাই, তাহলে পরে সেটা বোঝাচ্ছে অবশ্যই সেই ইন্ডাস্ট্রিটা একটা সারপ্লাস বা উদ্বৃত্ত উৎপাদন কিন্তু বাজারে যোগান দিতে পারছে, এবং সেই ইন্ডাস্ট্রিটা কিন্তু অবশ্যই একটা এক্সপোর্ট বেসড ইন্ডাস্ট্রি হবে, যেখানে আমি উৎপাদনের উদ্বৃত্ত অংশ একটা মুনাফার সঙ্গে সেটা কিন্তু বাইরের দেশগুলোতে বা বাইরের আভ্যন্তরীণ দেশের আভ্যন্তরীণ যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু আমি এই জিনিসগুলোকে এক্সপোর্ট করতে পারি। এবং এক্সপোর্ট যদি আমি করি তাহলে কিছু পরিমাণ অর্থ আমি নিয়ে আসতে পারবো সেই অঞ্চলের জন্য, সেই অঞ্চলে অর্থের যে যোগান সেটা বাড়বে। সুতরাং সেখানে কিন্তু সার্বিক একটা ইন্ডাস্ট্রিয়াল কনসেন্ট্রেশন বা শিল্প কেন্দ্রের একটা সমাবেশ গড়ে ওঠা, তার সঙ্গে অর্থনীতি কিন্তু চাঙ্গা হয়ে উঠবে। যদি আমি কর্মজীবিকার ক্ষেত্রে লোকেশন কোশেন্টকে হাই বলি তাহলে কি বোঝাতে চাইছি? আমি বলতে চাইছি যে কোনো একটা জায়গায় যদি বলি যে অকুপেশন বা কর্মজীবিকা বা কর্মসংস্থান সুযোগের বিচারে বা কোনো একটি অঞ্চলে শিল্পক্ষেত্রে বা কোনো একটা সার্ভিস সেক্টরে কি পরিমাণ এমপ্লয়মেন্ট আছে, সেই এমপ্লয়মেন্টের ধরন কেমন, চাল চরিত্র কেমন, সেটা যদি আমরা বুঝতে চাই এবং আমরা যদি দেখি কোনো একটা জায়গায় হাই লোকেশন কোশেন্ট এসছে, তাহলে আমরা বলবো সেই যে সার্ভিস সেক্টরটা বা পরিষেবার ক্ষেত্র সেটা কিন্তু অবশ্যই ওয়ার্কফোর্স ওরিয়েন্টেড। এই ওয়ার্কফোর্স ওরিয়েন্টেশনটার থেকে সেই অঞ্চলের যে ইকোনমির বেস বা অর্থনীতির ভিত্তি আমরা কিন্তু জানতে পারি। সুতরাং কোনো একটি অঞ্চলের অর্থনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এই কর্মজীবিকা, সুতরাং সেই বিষয়টিও লোকেশন কোশেন্টের সাহায্যে বোঝা যায়। যখন আমরা বলছি যে ইন্ডাস্ট্রিয়াল লোকেশন কোশেন্ট, কারণ আমি বারবার বলছি ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভ বা অ্যাঙ্গেল থেকে লোকেশন কোশেন্টকে করা যায়, অকুপেশনের অ্যাঙ্গেল থেকে করা যায়, ডেমোগ্রাফির থেকে করা যায়, আমরা একটু নতুনভাবে আজকে করার চেষ্টা করব। সুতরাং কোনো একটি অঞ্চলের যে পরিমাণ কর্মজীবিকা বা কর্মসংস্থান সুযোগের যে প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টায় যদি আমি একটা তালিকতার স্কেলে দেখি বা টাইম স্কেলে দেখি তার মধ্যে কি পজিটিভ চেঞ্জ বা নেগেটিভ চেঞ্জ আসছে, সেই জিনিসগুলো কিন্তু লোকেশন কোশেন্টের মানে বিশ্লেষণের থেকে আমরা কিন্তু অবশ্যই জানতে পারি। এবার কোনো একটা জায়গায় লোকেশন কোশেন্ট হাই মানে হচ্ছে কোনো একটা অর্থনীতি বা কোনো একটা বিশেষ পরিষেবার কেন্দ্র বা কোনো একটা ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু সেই অঞ্চলে যে কান্ট্রির অ্যাভারেজ লেভেল রয়েছে বা গড় যে সীমানা রয়েছে, সেই সমগ্র দেশের বা কোনো একটি বৃহৎ অর্থনৈতিক অঞ্চলের যে অ্যাভারেজ বা স্ট্যান্ডার্ড যে লেভেল আছে, তার চাইতে সেই অঞ্চলে ওই পরিষেবাটি বা ওই শিল্পক্ষেত্রটি কতটা কেন্দ্রীভূত, কতটা কনসেন্ট্রেটেড, সেই জায়গাটাকে নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করা যায় বা ব্যাখ্যা পাওয়া যায়। এবার আমরা লোকেশন কোশেন্টকে যদি সিম্পলি আলোচনা করি তাহলে বলবো ইন্ডাস্ট্রি বা শিল্পক্ষেত্র, কর্মজীবিকা যে কোনো ক্ষেত্রেই যদি লোকেশন কোশেন্টকে আমি তুলে ধরি, তাহলে কোন ধরনের অর্থনীতি বা পরিষেবা ক্ষেত্র বা কোন ধরনের চাকরি মতো একটা স্পেশালাইজেশনের বা একটা বিশেষায়নের একটা টেন্ডেন্সি লুকিয়ে আছে ইন কম্পারিজন টু দ্য ন্যাশনাল অ্যাভারেজ। গোটা দেশে ওই ধরনের কর্মসংস্থান বা শিল্পায়নের কি সুযোগ আছে, তার চাইতে আমার অঞ্চল বা আমার রাজ্যে সেই সুযোগটা কতখানি, তার মধ্যে যে তুল্যমূল্য আমি আলোচনা করব, সেই আলোচনাটাই হচ্ছে লোকেশন কোশেন্টকে বোঝাতে সাহায্য করে। আচ্ছা, প্রথমে যদি আমরা একটা এক্সাম্পল দেখে নিই, এক্সাম্পল নাম্বার 1 থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা বেকারি ইন্ডাস্ট্রি আছে যেখানে ধরে নাও কেক বিস্কিট তৈরি হয়, এটা তোমার শহরে অবস্থিত, এবং লক্ষ্য করা যাচ্ছে সেই বেকারি ইন্ডাস্ট্রিতে তোমার শহরে 2.5% জব বা কর্মজীবিকার সুযোগ আছে সেই বেকারি ইন্ডাস্ট্রিতে, এবং গোটা কান্ট্রিতে বেকারি ইন্ডাস্ট্রিতে জবের সুযোগ কতটা, মাত্র 1% ধরে নেওয়া যাক। তাহলে পরে সেই যে আমার অঞ্চল বা আমার শহরের যে সেই যে কমার্শিয়াল বেকারি বা বিস্কুট উৎপাদনের যে কারখানা, তার যে কনসেন্ট্রেশন বা কেন্দ্রীভবনের যে লোকেশন কোশেন্ট সেটা 2.5। কিভাবে বের করলাম? 2.5%কে যদি আমি 1% দিয়ে ভাগ করে দিই তাহলে পরে 2.5 লোকেশন কোশেন্ট আমি পেয়ে যাব, যার সাপেক্ষে আমি বলতে চাইছি যে আমার শহরে সেই যে ছোট্ট বেকারি শিল্পে যে পরিমাণ কর্মজীবিকার সুযোগ আছে,
সেটা 2.5% বা 2.5 টাইমস বেশি কার চাইতে? গোটা কান্ট্রিতে সেই যে জব অপরচুনিটি বা কর্মজীবিকার সুযোগ আছে বেকারি ইন্ডাস্ট্রিতে, তার চাইতে কিন্তু আমার যে ছোট্ট শহর অঞ্চল সেখানে কিন্তু 2.5% কিন্তু কর্মসংস্থানের সুযোগ বেশি আছে। বলা বাহুল্য এখানে কর্মসংস্থান অলরেডি গোটা কান্ট্রির চাইতে 2.5% কিন্তু বেশি কনসেন্ট্রেটেড। আরেকটা যদি কোভিড-19 আমি কেস নিই, দেখা যাচ্ছে যে আমার শহরে পজিটিভ কেস আমি কোনো পার্টিকুলার একটা ডেটে 35% পেয়েছি। গোটা কান্ট্রিতে ওই দিনে পজিটিভ কেস ছিল 1%। তাহলে গোটা কান্ট্রির সাপেক্ষে কোভিড-19 যে পজিটিভ কেস সেটা 3.5 টাইমস বেশি কেন্দ্রীভূত আমার শহরে। এখানে আমি কোনো একটা রিজিয়নের সাপেক্ষে গোটা কান্ট্রিকে আমি দেখাতে চাইছি, বা স্টেটের সাপেক্ষে কান্ট্রিকে দেখাতে চাইছি। বা আমরা উল্টেও ভাবতে পারি, যদি রেশিওর একটা অনুপাতের হর আর লব থাকে, অবশ্যই হরে এখানে নেশন বা গোটা কান্ট্রি বা বড় একটা অর্থনৈতিক অঞ্চল, এবং লবের ক্ষেত্রে আমরা অবশ্যই, বা যেটাকে আমরা নিউমারেটর বলি, সেখানে অবশ্যই আমরা বসাতে পারি আমার ছোট্ট শহর বা ছোট্ট অর্থনৈতিক অঞ্চল। সুতরাং এটা একটা তুল্য মূল্যের আলোচনা। এবার লোকেশন কোশেন্ট ফর ইন্ডাস্ট্রি আর অকুপেশন বইগুলোতে যেভাবে করা থাকে তার প্রয়োগ কিভাবে রয়েছে? প্রথম কথা, আমরা কোনো অঞ্চলে কোনো একটি সার্ভিস সেক্টর বা ইন্ডাস্ট্রির যে স্পেশালাইজেশন, সেই অঞ্চল থেকে বিশেষায়িত সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, সেই অঞ্চলে হেভিলি কনসেন্ট্রেটেড কিনা, এবং কোনো একটা পার্টিকুলার কর্মজীবিকা গোটা কান্ট্রির অ্যাভারেজের চাইতে কোনো একটা অঞ্চলে বেশি পরিমাণে কেন্দ্রীভূত কিনা, সেই জিনিসগুলো উত্তর দেয় আমার লোকেশন কোশেন্টের অ্যানালিসিস। পরবর্তীতে আমরা দেখছি যে আইডেন্টিফাইং দ্য রিজিয়নস এক্সপোর্ট ইন্ডাস্ট্রি। সুতরাং আমি একটু আগেই বলেছি, যেখানে লোকেশন কোশেন্ট গ্রেটার দেন 1.2 হয়ে থাকে, বা গ্রেটার দেন 1 যদি আমি ধরে নিই তর্কের খাতিরে, তাহলে পরে সেখানে কিন্তু সেই যে সারপ্লাস প্রোডাক্ট বা উদ্বৃত্ত যেটা আমি জেনারেট করছি, সেই উদ্বৃত্ত পণ্যটাকে বাজারজাত করে এক্সপোর্টেশনের মাধ্যমে আমি বেশি পরিমাণ ডলারকে বাইরের থেকে নিয়ে আসতে পারছি, এবং সেটাই কিন্তু আমি লোকাল লেভেলে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে পারবো। এবার এই লোকেশন কোশেন্টের সাপেক্ষে আমরা যেমন ভালো দিক আইডেন্টিফাই করতে পারি, একাধারে খারাপ দিকও বুঝে নিতে পারি। কোন কোন ইন্ডাস্ট্রিগুলো এন্ডেঞ্জার্ড, হারিয়ে যাচ্ছে, লোকেশন কোশেন্ট 1-এর কম, গোটা দেশের যে অ্যাভারেজ বা স্ট্যান্ডার্ড তার চাইতে কোনো একটা অঞ্চলে কতটা ক্ষীয়মান বা ক্ষয়িষ্ণু, সুতরাং সেই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারি। এবং লাস্টলি আইডেন্টিফাইং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অকুপেশন দ্যাট আর বিলো ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম বলতে এখানে 1-এর মাপকাঠি বোঝানো হয়েছে বা ইউনিটির কথা বোঝানো হয়েছে। মানে কোনো একটা ইকোনমি বা সার্ভিস সেক্টর কোনো অঞ্চলে কিভাবে স্ট্রাইভ করছে, কিভাবে স্ট্রাগল করছে, যে সেই অঞ্চলে বিশেষায়িত একটা অর্থনীতির মূল কেন্দ্রস্থল হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে বা তকমা পাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তাকে লড়াই করতে হবে। তার জন্য আঞ্চলিক যে অর্থনীতি রয়েছে, সেই আঞ্চলিক অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার মানে যদি কোনো ইন্ডাস্ট্রি লোকেশন কোশেন্টের বিচারে 1 থাকে, তাহলে ধরে নিতে পারি সেটা স্টিল সেখানে কিন্তু একটা নন বেসিক ইন্ডাস্ট্রি। কারণ কি, সেখানে এখনো পর্যন্ত সেইভাবে জব পোটেনশিয়ালিটি আছে, এমপ্লয়মেন্ট জেনারেশনের পোটেনশিয়ালিটি আছে, কিন্তু সেইভাবে কিন্তু সেই জায়গাটা নিজের একটা ফাংশনেবিলিটি বা কার্যকারিতার দিক থেকে কিন্তু একটা ভালো জায়গায় আসতে পারেনি, স্ট্রাইভ করছে, স্ট্রাগল করছে। এবার একটা কেস স্টাডি যদি করি, তার অবজেক্টিভ থাকে, তাহলে আমি এখানটায় 28/4/2021 একটা ডেটা নিয়ে আমি দেখাতে চাইছি যে আমার যে গোটা ভারতবর্ষ রয়েছে, সেই ভারতবর্ষে কোভিড-19 যে পজিটিভ কেস, তার স্টেট ওয়াইজ যে ভ্যারিয়েশন রয়েছে বা কনসেন্ট্রেশন আছে, সেই কনসেন্ট্রেশনটা আমি গোটা কান্ট্রির সাপেক্ষে দেখাতে চাইছি। মানে বলতে চাইছি কোনো একটা রাজ্যে কোভিড-19 পজিটিভ কেসের কনসেন্ট্রেশন সেই দিনে সমগ্র কান্ট্রির চাইতে কতটা বেশি বা কম, সেই জিনিসটা আমরা জানবো। অবজেক্টিভকে ফুলফিল করার জন্য মেথড বা পদ্ধতির অবলম্বন করতে হয়। তাহলে লোকেশন ফর্মুলা, লোকেশন কোশেন্টের যে ফর্মুলা, সেটাকে আমি বলেছি রেশিও অফ দ্য রেশিও। মানে আমি নিউমারেটর বা লবেও দেখতে পাচ্ছি একটা রেশিও, স্টেট ওয়াইজ পজিটিভ কেস পার ডে, মানে ওই পার্টিকুলার দিনে 28/4/2021, এবং ওই দিনের গোটা রাজ্যের টোটাল পপুলেশন, তাকে কি দিয়ে ডিভাইড করছি, টোটাল পপুলেশন পজিটিভ কেস ইন দ্য হোল কান্ট্রি, সেই দিনে সমগ্র কান্ট্রিতে কতগুলো বা কি পরিমাণে পজিটিভ কেস ছিল কোভিড-19 পেশেন্টদের, এবং তার সাপেক্ষে 2011 সেন্সাস অনুযায়ী আমার ওই পার্টিকুলার দিনে গোটা কান্ট্রির টোটাল পপুলেশন বা মোট জনসংখ্যা কত।
সেটাকে যদি আমি খানিকটা কি বলবো অ্যাব্রিভিয়েশন দিয়ে প্রকাশ করি, তাহলে পরে সেটা xi ডিভাইডেড বাই সামেশন অফ xi, মানে কোনো একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট কোনো একটা স্মল রিজিয়নের ডিভাইডেড বাই ওই যে কম্পোনেন্টটা তারই সামেশন ডিভাইডেড বাই n1 ডিভাইডেড বাই সামেশন অফ n1, মানে বোঝাতে চাইছে সেই যে একটা পার্টিকুলার কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটা সেই লার্জ রিজিয়নে কি এবং টোটাল কম্পোনেন্ট ইন দ্য লার্জ রিজিয়ন, মানে গোটা কান্ট্রিতে সেটা কি পরিমাণে রয়েছে। এই অ্যাব্রিভিয়েশনের চাইতে আমার মনে হয় ওপরের যে স্টেট ওয়াইজ পজিটিভ কেসটাকে যেভাবে লেখা হয়েছে সেই জিনিসটা হয়তো দেখলে আরো ভালোভাবে জিনিসটা বোঝা যেতে পারে। তাহলে এবার আমরা খানিকটা অ্যানালিসিসের পার্টে চলে যাব, দেখবো যে কিভাবে আমরা অ্যানালিসিসটা করতে পারি। আর আগে একটা কথা আমি বলতে চাই যে আমরা যদি দেখে নিই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে আমরা ইন্টারপ্রিটেশন কিভাবে করব সহজভাবে, কারণ আমি এখানে অনেক অ্যাঙ্গেলের ইন্টারপ্রিটেশন রেখেছি তোমাদের জন্য। যদি ফার্স্ট কেস ফার্স্ট টেবিলে লোকেশন কোশ্চেন যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে আমি বলতে চাচ্ছি যে সেই এরিয়াটার মধ্যে প্রপোর্শনালি মোর ওয়ার্কার এমপ্লয়েড ইন আ স্পেসিফিক সেক্টর দ্যান দ্য লার্জার এরিয়া, লার্জার কম্প্যারিজন এরিয়া, মানে সেই যে ছোট্ট এলাকাটা সেখানে বেশি পরিমাণে কর্মী এমপ্লয়েড আছে কোন একটা পার্টিকুলার পরিষেবা ক্ষেত্রে বৃহৎ অঞ্চলের সাপেক্ষে। এটা আমি অকুপেশনের অ্যাঙ্গেল দিয়ে বোঝাচ্ছি বা কর্মজীবিকা অ্যাঙ্গেল থেকে বোঝাচ্ছি। সেটা যদি গ্রেটার দ্যান 1.25 হয় কি হতে পারে, এরিয়া ইন্ডাস্ট্রি হ্যাজ পোটেনশিয়াল টু বি ক্লাসিফাইড অ্যাজ এক্সপোর্টার, মানে তাহলে পরে কনসেন্ট্রেশনটা এতটাই বেশি, এতটাই সারপ্লাস প্রোডাক্ট বা উদ্বৃত্ত পণ্য উৎপাদন হচ্ছে যে কিছুটা জিনিস আমি এক্সপোর্ট করতে পারি এবং ইকোনমিকটা বা ইন্ডাস্ট্রিটাকে আমি বলতে পারি সেটা একটা হচ্ছে বেসিক ইন্ডাস্ট্রি, যার একটা ভিত্তি আছে, সেই অঞ্চলের অর্থনীতির সঙ্গে যোগাযোগ আছে। লেস দ্যান 1.0 যদি হয় কি হবে, মে ইন্ডিকেট দ্য অপরচুনিটি টু ডেভেলপ বিজনেস ইন দ্য লোকাল এরিয়া। এর মধ্যে অপরচুনিটি আছে, পোটেনশিয়ালিটি বা সুপ্ত একটা ভাবনা আছে, ভবিষ্যতেও কিন্তু সেখানে একটা বিজনেস গড়ে উঠতে পারে। তার মানে কোনো ধরনের এখানে কিন্তু সম্ভাবনার বিচারও আসবে। আজকে যেখানে হেভি কনসেন্ট্রেশন নেই, কিছু ইনপুটের মাধ্যমে সেখানে কিন্তু অর্থনীতিতে বা কর্মসংস্থানে কিন্তু জোয়ার আসতেই পারে। তাহলে এটা ভাবার বিষয়, এটা অভিজ্ঞতার বিষয়। এবার 2 নম্বর অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখি, যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে লেস দ্যান 1.0 হয় তাহলে কি হবে, অল এমপ্লয়মেন্ট ইজ নন বেসিক, মানে সেখানে যে কর্মসংস্থান জেনারেট হচ্ছে কোনো একটা সার্ভিস সেক্টরে সেটার কোনো ভিত্তি নেই, সেই অঞ্চলের অর্থনীতির সঙ্গে সম্পর্ক নেই প্রগাঢ়। যেমন লোকাল এমপ্লয়মেন্ট ইজ লেস দ্যান ওয়াজ এক্সপেক্টেড ফর আ গিভেন ইন্ডাস্ট্রি, লোকাল এমপ্লয়মেন্ট যা হওয়া উচিত ছিল তার থেকে অনেকটা কম। 1.0 মানে ভারসাম্যের কথা বা ইকুইলিব্রিয়ামের কথা বলা হচ্ছে। অল এমপ্লয়মেন্ট ইজ নন বেসিক, এখানেও কিন্তু শিল্প এখনো পর্যন্ত বেসিক বা সেই অঞ্চলের অর্থনীতির মূল ভিত্তি বা সম্পর্কের বিচারে গড়ে উঠতে পারেনি। কেন? লোকাল এমপ্লয়মেন্ট ইজ এক্স্যাক্টলি সাফিসিয়েন্ট টু মিট দ্য লোকাল ডিমান্ড ফর আ সার্ভিস। এখানে এমন একটা ভারসাম্যের অবস্থায় আছে, যে পরিমাণ পণ্য উৎপাদন হচ্ছে বা যে পরিমাণ স্থানীয় জীবিকার সুযোগ রয়েছে, সেই জিনিসটা যে স্থানীয় বাসিন্দাদের চাহিদা মেটানোর জন্য উপযুক্ত, কিন্তু আমি এক্সপোর্ট করতে পারবো না, এখনো পর্যন্ত আমি রপ্তানি করতে পারছি না। এবার রপ্তানি কখন করতে পারবো, নিচের কেসে গ্রেটার দ্যান 1.0, কিছু পরিমাণে ইন্ডাস্ট্রি বা এমপ্লয়মেন্ট এখানে বেসিক হয়ে যাবে, যার একটা হেভি কনসেন্ট্রেশন বা প্রগাঢ় কেন্দ্রীভবনের প্রবণতা থাকবে, এবং বেশি পরিমাণে কিন্তু মার্কেটকে আমি বেশি পরিমাণে পণ্যকে আমি বাজারজাত কিন্তু করতে পারবো এর সাপেক্ষে। তাহলে পরে এখন একটা ইন্টারেস্টিং কেস, আমি অকুপেশন থেকে বিভিন্ন জায়গায় অ্যানালিসিস দেখেছি, আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাঙ্গেল থেকে দেখেছি। এবার আমরা এই লোকেশন কোশেন্টকে এই কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে যেই অবজেক্টিভটা আমরা নিয়েছিলাম, যে স্টেট ওয়াইজ কনসেন্ট্রেশন দেখাবো পার্টিকুলার ডেতে সমগ্র কান্ট্রির চাইতে, তাহলে সেটাকে আমরা কিভাবে ম্যাপে আনবো এবং ক্যালকুলেশন করব, সেই জায়গার আলোচনাটা আমি এখন খানিকটা। দেখো বন্ধুরা, এখানে আমরা একটা এক্সেল শিট দেখতে পাচ্ছি, সেখানে কলামগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে একটু জুম করে দিচ্ছি। প্রথমে যে কলামটা দেখতে পাচ্ছি সেখানে নেম অফ দ্য স্টেট আছে এবং ইউনিয়ন টেরিটরিজ আছে। তারপরে টোটাল অ্যাক্টিভ কেস, মানে 28/4/2021 এই তথ্যটা জোগাড় করা হয়েছে এখানে covid19india.org থেকে। সেখান থেকে আমি এখানটায় সেটাকে আমি একটা নাম দিয়েছি এক্সআই টোটাল অ্যাক্টিভ কেস। এবার টোটাল অ্যাক্টিভ কেসগুলোকে এখানে সাজানো হয়েছে পরপর, এবং টোটাল অ্যাক্টিভ কেসের একটা সামেশনও আমি এখানে বের করেছি 3084814।
তারপরে কি করলাম, টোটাল পপুলেশন, এবার স্টেট ওয়াইজ যে টোটাল পপুলেশন আছে সেন্সাস অফ ইন্ডিয়া 2011 অনুযায়ী আমি সহজেই এই তথ্যকে আমি ইন্টারনেটের থেকে পেয়ে গেছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সাইট আছে অফিসিয়াল সেখান থেকে আমি পেয়ে গেছি। সুতরাং টোটাল অ্যাক্টিভ কেস পেয়ে গেলাম, টোটাল পপুলেশন আমি পেয়ে গেলাম। তাহলে পরে আমার কাজ কি, আমি যে ফর্মুলা দেখিয়েছিলাম এবার এই দুয়ের মধ্যে আমাকে একটা অনুপাত বা রেশিও বার করতে হবে। তাহলে এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে ডি নম্বর কলামে xi ডিভাইডেড বাই সাম অফ xi ডিভাইডেড বাই সাম অফ xi। মানে আমি বলতে চাইছি যে আন্দামান নিকোবর যে আইল্যান্ড আছে এখানে যদি 143টা অ্যাক্টিভ কেস থাকে, আমি আর একটু জুম করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, 143টা অ্যাক্টিভ কেস থাকে, তাহলে আন্দামান নিকোবর আইল্যান্ডের এই ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের মোট জনসংখ্যা হচ্ছে 3,80,581। সুতরাং এই দুটোকে যদি আমি ভাগ করে দিই, মানে 143 ডিভাইডেড বাই যদি আমি এই টোটাল পপুলেশনটা করে দিই, তাহলে পরে আমি এখানে কিন্তু এ পেয়ে যাব, যার নাম দিয়েছি আমি এ, যেটাকে ডি নম্বর কলামে আমি দেখাচ্ছি 0.003757। এইরকম একটা ভ্যালু এসছে। এই দুটোকে ভাগ করে দিয়ে, একটা আনুপাতিক বিচারে ভাগ করে দিয়ে, এবার আমি বলেছি রেশিও অফ দ্য রেশিও, মানে আরেকটা রেশিও আমাকে বার করতে হবে। এইবার কি বলা হয়েছে, টোটাল অ্যাক্টিভ কেস ইন ইন্ডিয়া, ওই পার্টিকুলার দিনে গোটা ভারতবর্ষে যে মোট অ্যাক্টিভ কেস ছিল সেটা আমি আগেই বলেছি, এই যে অ্যাক্টিভ কেসের যে কলামটা সেই কলামটা আমি যোগ করে এখানে যোগফলটা বের করে নিয়েছি 3084814। এই ভ্যালুটাই দেখো বন্ধুরা, আমি কিন্তু এইখানে কলামের প্রত্যেকটা জায়গায় কিন্তু লিখে দিয়েছি, এই কলামে কিন্তু একটাই ভ্যালু হবে। এবার তার সাপেক্ষে আমি বলছি যে টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া 2011 এর সেন্সাস অনুযায়ী, 2011 এর সমীক্ষা অনুযায়ী ভারতবর্ষের যে মোট জনসংখ্যা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্সাস ডেটার থেকে আমি পেয়ে গেছি। এই ফিগারটা এখানে এই কলাম জুড়ে একই থাকছে। এবার আমি কি করছি, আমি আরেকটা রেশিও বার করছি, কার কার মধ্যে, এনআই মানে টোটাল অ্যাক্টিভ কেস ইন ইন্ডিয়া, মানে যেটা 3084814, তাকে ভাগ করে দিচ্ছি কি দিয়ে, টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া যেটা 12105681112। এই দুটোকে যদি আমি ভাগ করে দেই তাহলে পরে আমি নোমেনক্লেচারে বি পেয়ে যাব, এটা জি নম্বর কলামে আমি এখানে দেখিয়েছি। তার মানে আমি দুটো অনুপাত এখানে পেলাম, একটা হচ্ছে ডি নম্বর কলামে এ, আরেকটা জি নম্বর কলামে বি। এইবার লোকেশন কোশ্চেন বন্ধুরা খুব সহজেই বেরিয়ে যায়, যখন আমি এ ডিভাইডেড বাই বি করব, এ ডিভাইডেড বাই বি করলে, অর্থাৎ আমি যদি ফর এক্সাম্পল 0.003757 কে আমি যদি ভাগ করে দিই 0.002548237 দিয়ে, তাহলে বন্ধুরা আমরা কিন্তু এখানে লোকেশন কোশ্চেন পেয়ে যাব 0.14757451। তাহলে এইভাবে কিন্তু তোমরা, আমি একটি কলামে দেখিয়ে দিলাম, এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা বাদবাকি যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো তোমরা তৈরি করে নিতে পারো। এবং এরপরে আমাদের যেই কাজটা হয়, এই লোকেশন কোশ্চেন্টের এই কলামটার বেসিক্যালি, এই কলামটার একটা স্পেশাল ডিস্ট্রিবিউশন বা বৈশ্বিক বন্টন দেখাতে হবে যে গোটা কান্ট্রিতে। ম্যাপিং যদি আমি না করি তাহলে আমার কাছে পরিষ্কার চিত্রটা পুরোপুরি পরিষ্কার হবে না। সুতরাং এবার আমি চলে যাব বন্ধুরা ম্যাপিং এর পার্টে। দেখো বন্ধুরা, আমরা যেভাবে এক্সেলে অ্যানালিসিস করেছি, তারপরের কাজটা লোকেশন কোশ্চেনকে পয়েন্ট হিসেবে বিভিন্ন স্টেটের মধ্যে অ্যাট্রিবিউট করে, তার ভ্যালুটাকে অ্যাট্রিবিউট করে আমার কাজ হচ্ছে একটা ইন্টারপোলেশন করা। এই ইন্টারপোলেশনটার ক্ষেত্রে আমরা কোরোপ্লেথ করেছি, আমরা কখনো আইসোপ্লেথিং করেছি। তো আমি বলবো যে তোমরা কোরোপ্লেথিং করতে পারো, যেটা তোমরা সেকেন্ড সেমিস্টারে অলরেডি শিখেছো। সেই কোরোপ্লেথিং এর সাহায্যে আমরা গোটা ভারতবর্ষের যে বিভিন্ন স্টেট গুলো আছে অন দ্য বেসিস অফ লোকেশন কোশ্চেন ডেটা আমরা 3টে ভাগে ভাগ করেছি। এবং কোরোপ্লেথিংয়ের যে টেকনিক আছে বা আইসোলাইন টানার যে টেকনিক আছে, আইসোপ্লেথিং এর যে টেকনিক আছে, সেই টেকনিক তোমরা এখানে ইউজ করতে পারো। এই ম্যাপটা আমি তৈরি করেছি ArcGIS 10.8 সফটওয়্যারে। সেখানে আমি কিন্তু এখানে রাস্টার ইন্টারপোলেশন করেছি, সেই পদ্ধতি প্রয়োগ করে আমি কিন্তু এই আউটপুটটা পেয়েছি। এখানে পরিষ্কারভাবে 3টে জায়গা আমি বুঝতে পাচ্ছি, হাই মিডিয়াম লো। লোকেশন কোশ্চেন্ট একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি হালকা শেড 0.116 থেকে 0.810, এটা হচ্ছে লো লোকেশন কোশ্চেন্ট। এবার মডারেট লোকেশন কোশ্চেন্ট আমি বলতে পারি 0.810 থেকে 1.272, এখানে একটা মাঝখানে আছে, বুঝে নিতে হবে। এবং 3 নম্বর হচ্ছে হাই লোকেশন কোশ্চেন্ট, যেটা দেখা যাচ্ছে 1.72 থেকে 5.030 পর্যন্ত কিন্তু ভ্যারি করছে। সুতরাং কালার শেডের তারতম্য থেকে হাই মিডিয়াম লো এর সাহায্যে
আমরা কিন্তু এই লেভেলে সহজেই বুঝে নিতে পারি যে কোন জায়গায় কনসেন্ট্রেশন বেশি, কোন জায়গায় কনসেন্ট্রেশন কম। বন্ধুরা, এরপরে যে ইম্পর্টেন্ট কাজ তোমাদের জন্য সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। সেই ইন্টারপ্রিটেশনের পার্টটায় যদি আমি চলে যাই, তাহলে আমি তোমাদেরকে এক এক করে দেখাবো যে কিভাবে আমরা ইন্টারপ্রিটেশন করব একটু নতুন আঙ্গিকে। তাহলে বন্ধুরা, প্রথমে আমরা এই নীল রঙের যে বক্সটা আছে, এই নীল রঙের বক্সের পার্টটাকে দেখবো ম্যাপের সঙ্গে মিলিয়ে, যেখানে লোকেশন কোশেন্ট হচ্ছে <1 বলছি। দেখা যাচ্ছে যদি অঞ্চল ভিত্তিক আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে বলবো যে হোল নর্থ ইস্ট ইন্ডিয়া বা উত্তর পূর্ব ভারতবর্ষের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেই জায়গায় লাইট শেডটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কোরোপ্লেথিং করলে পরে তোমাদের এরকম পার্টের বিষয় আসবে না, তোমরা টোটাল ডিস্ট্রিক্ট গুলোকেই একটা ক্লাসের আন্ডারে দেখাতে পারবে। এটা যেহেতু ArcGIS এ করা হয়েছে, সেইখানে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন মেথড ইউজ করে করেছি, বা ন্যাচারাল জেঙ্ক সেই পদ্ধতিকেও ব্যবহার করে করা যায়। কিন্তু তোমাদের ভাবার দরকার নেই, তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা কোরোপ্লেথ হাতে কলমে করলে পুরোপুরি শেডের আন্ডারে কিন্তু এক একটা রাজ্য চলে আসবে, টোটালি পার্ট আসবে না। কিন্তু এখানে যেহেতু পার্ট এসেছে, আমি বলছি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং ওড়িশার কিছু অংশ এই হালকা কালারের মধ্যে চলে এসছে, এবং টোটালি বিহার, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মণিপুর, অরুণাচল, নাগাল্যান্ড, মেঘালয়া এবং ত্রিপুরা, নর্থ ইস্টের যত রাজ্যগুলি আছে সেখানে কিন্তু কনসেন্ট্রেশনটা আমরা <1 দেখতে পাচ্ছি। এর ইন্টারপ্রিটেশন কি দাঁড়ায়? দ্য এরিয়াস হ্যাভ the potentiality to get infected in future, but presently the positive cases are not heavily concentrated in this region. এর মধ্যে একটা সুপ্ত সম্ভাবনা লুকিয়ে রয়েছে, ভবিষ্যতে এখানে স্প্রেড করতেই পারে। এবং পশ্চিমবঙ্গে আমরা দেখেছি কলকাতা থেকে কিন্তু ধীরে ধীরে এই জিনিসগুলো ছড়াচ্ছে, বিশেষত মেট্রোপলিটন শহরগুলোর থেকে। সুতরাং আমরা সম্ভাবনার বিচারে এই ক্লাসটাকে দেখিয়ে দিতে পারি, কারণ আমাদের কাছে এখনো সেইভাবে আমরা জোর দিয়ে বলতে পারি না যে গোটা দেশের সাপেক্ষে কিন্তু এখানে হেভিলি কনসেন্ট্রেট করেছে। এবার আমরা 2 নম্বর কেস দেখে নিই। বন্ধুরা দেখে নাও 2 নম্বর বক্স, যেখানে হচ্ছে 0.810 থেকে 1.272 পর্যন্ত ভ্যারি করছে লোকেশন কোশেন্ট, এবং লাল দিয়ে মার্ক করা রয়েছে লোকেশন কোশেন্ট পাসিং থ্রু 1, মানে ব্যালেন্সের জায়গাটা এই রেঞ্জটার মধ্যে পড়ে গেল, এবং কিছুটা জায়গা কিন্তু এক্সিট করে গেল 1 এর চাইতে। সুতরাং এখানেও যদি আমি বলতে পারি যে ফার্স্টে রিজিয়ন ওয়াইজ যদি আমি ডিসক্রাইব করি, পার্টস অফ ডেকান ইন্ডিয়া, তোমরা বন্ধুরা এই মডারেট শেডটাকে দেখবে, মাঝামাঝি শেডটাকে দেখবে, ডেকান ইন্ডিয়া, কচ্ছ এবং কাথিয়াবার পেনিনসুলার কিছু অংশ, এবং উত্তর হিমালয়ের কিছু অংশ, এবং তরাই বেল্টের কিছু অংশ এর মধ্যে পড়ছে। এবং পার্ট অফ, আমি যদি স্পেসিফিক্যালি স্টেট ওয়াইজ বলি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং ইউপির বেশ কিছু জায়গা কভার করছে। এর থেকে ইন্টারপ্রিটেশন খুব সহজভাবেই আমি বলতে পারি, এরিয়াস হ্যাভ প্রপোর্শনালি মোর পজিটিভ কেসেস দেন দ্য ন্যাশনাল অ্যাভারেজ। গোটা কান্ট্রির যদি আমি ন্যাশনাল অ্যাভারেজ বের করতে পারি, ওই দিনে গড় যদি বের করতে পারি, যেটা তোমরা অলরেডি শিখেছো, তাহলে তার সাপেক্ষে আমরা বলতে পারি আনুপাতিক বিচারে এই সমস্ত জায়গায় কিন্তু পজিটিভ কেস ন্যাশনাল অ্যাভারেজের চাইতে, জাতীয় গড়ের চাইতে খানিকটা বেশি, মানে এই সমস্ত জায়গায় স্প্রেড করে গেছে ভালোভাবে। এবার বন্ধুরা আমরা যদি লাস্ট পার্টটাকে এখানে খেয়াল করি ছবির সঙ্গে মিলিয়ে, যেখানে লোকেশন কোশেন্ট হচ্ছে <1.25 এর বেশি হয়ে যাচ্ছে, কোথায় কোথায় লক্ষ্য করা যাচ্ছে? ডেকান ইন্ডিয়ার বেশিরভাগ পার্টে, ওয়েস্টার্ন কোস্টাল রিজিয়ন পুরোটা, সাম পার্টস অফ নর্দার্ন তেরাই বেল্ট আমি দেখতে পাচ্ছি। এবং স্টেটের বিচারে দেখলেও পুরোপুরি মহারাষ্ট্র, যেটা যেটা মুম্বাই শহরটা আমাদের মাথা ব্যথার কারণ, মুম্বাই শহরটা, তারপরে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, আমাদের রাজধানী শহর দিল্লিটাও ডার্ক প্যাচের মধ্যে চলে এসছে, হিমাচল, হরিয়ানা, এবং টোটালি যদি আমি ধরি তাহলে কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু, মানে এই টোটাল এই স্টেটগুলো টোটালি কভার্ড আপ হয়ে গেছে। তাহলে পরে এখান থেকে যে ইন্টারপ্রিটেশনটা হয়, আমরা বলতে পারি যে রিজিয়নস হ্যাভ এক্সট্রা অর হাই কনসেন্ট্রেশন অফ পজিটিভ কেসেস দেন দ্য কান্ট্রি লেভেল। কান্ট্রির যে লেভেল আছে তার চাইতে এখানে যে পজিটিভ কেস কোভিড-19 সেটা কিন্তু অনেক বেশি হাই বা এক্সট্রা। আমরা যদি এই পার্টটাকেই দেখতাম ইন্ডাস্ট্রির বিচারে, তাহলে আমরা বলতাম এটা কিন্তু অবশ্যই একটা বেসিক ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্ট, মানে যেটা উদ্বৃত্ত জিনিসকে বাইরে পাঠিয়ে ডলার আনতে পারে এবং আঞ্চলিক অর্থনীতিতে কিন্তু একটা জোয়ার নিয়ে আসতে পারে। কোভিড-19 ক্ষেত্রে আমরা খানিকটা অন্যভাবে বিচার করলাম, আমরা দেখেছি মহারাষ্ট্রের ঘটনা, নিউ দিল্লির ঘটনা, আমরা তামিলনাড়ুর কথাও দেখেছি, সমস্ত জিনিস কিন্তু মিলে গেছে ডেটার সঙ্গে। সুতরাং বন্ধুরা আজকের আলোচনায় এই নতুন অ্যাঙ্গেল থেকে লোকেশন কোশ্চেনটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। যদি তোমাদের কিছু কমেন্ট থাকে নিশ্চয়ই তোমরা করবে, এবং এই অ্যাঙ্গেলটা একটু অন্যরকম ছিল। আমি বলবো যে তোমরা গতানুগতিক যে সমস্ত ডেটাগুলো বইয়ে আছে সেই ডেটাকে নিয়ে ইউজ করে তোমরা একটা ডেটাকে সলভ করো, এবং আমাকে তোমরা মেইলও করতে পারো। আমার মেইল আইডি wetlanddev
@gmail.com। ভালো থাকো বন্ধুরা, আবারও হয়তো পরে আমি আরো কিছু ক্লাস নিয়ে আসবো। টিল দেন, গুড বাই।